হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু। আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। আজকের যে বিষয় নিয়ে আলোচনা চলবে সেটা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে WBCS। ইয়েস, WBCS এর প্রস্তুতি নিয়ে অনেকেই কিন্তু কনফিউজড। যেহেতু কদিন আগে মানে 14ই জুন WBCS এক্সাম হলো, তারপর অনেকের পরীক্ষা ভালো খারাপ অনেক রকমের হয়েছে। যাদের পরীক্ষা একটু হলেও আফটার মানে চেকিং দ্য ফাইনাল অ্যান্সার কি তোমরা বুঝছো যে কোথাও গিয়ে হয়তো থাকবে না, যদিও এখনও কিছু সেরোটিনি যতক্ষণ না মেরিট লিস্ট বেরোচ্ছে, তাও হয়তো ভাবছো যে 100রও কম রয়েছে, হবে না। তারা কি করবে? তারা একটা কনফিউশনে পড়ে গেছো। আবার যারা একদম ফ্রেশার্স, এবছরই প্রথম পরীক্ষা দিয়েছো, বা মানে সরি এবছরই প্রথম হয়তো মানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তুমি পরীক্ষায় অ্যাপিয়ার করবে, তারা কি করবে? এই দুজনার বিষয় নিয়ে আলোচনায় থাকবেই। তার পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে WBCS দিচ্ছ বা 2-1 বছর দিয়েছো, তাদের আলোচনাও থাকবে। কারণ তাদের ক্ষেত্রে আর একটা বিষয় হয়ে তারা সব পড়তে চাও, তো কি পড়বে, নাকি সবটাই বাদ দেবে, আর কি বাদ দেবে, এই সব কিছুর আলোচনা কিন্তু আজকের সেশনে থাকবে। তাই কেউ সেটাকে স্কিপ করো না, প্রত্যেকে মন দিয়ে দেখো। আর হ্যাঁ, শুরুতে বলে রাখি, আমরা যে মোটো নিয়ে চলছি সেই মোটোটা কি? সেই মোটোটা হচ্ছে জিতবে তুমিও। তোমাদের জেতানোর জন্য কিন্তু কম্পিটিটিভ গুরু বাংলা রয়েছে তোমাদের পাশে, এবং আমি তোমাদের সাথে রয়েছি দীপাঞ্জন স্যার অলওয়েজ। আর আমাদের ক্লাস রুটিন এখানে কিন্তু প্রতিদিন নিয়ম করে একদম টাইম ধরে ক্লাস চলছে। পারলে একটা স্ক্রিনশট বা স্ন্যাপশট নিয়ে রাখো, এটা তোমাদের জন্য বেটার হবে, ঠিক আছে? আর তোমাদের প্রথমে যে বিষয়, তোমরা এখানে যারা যারা এই সেশনটা দেখছো, তারা কি সত্যি সত্যি জীবনের লক্ষ্য নিয়েছো যে WBCS মানে WBCS অফিসারই কি তুমি হতে চাও? যদি হতে চাও, তাহলে কতগুলো বিষয় তোমাকে মানতে হবে বা কতগুলো বিষয় তোমাকে মেনে চলতে হবে। WBCS হওয়াটা কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু WBCS পেতে গেলে কিছু জিনিস তোমাকে মেনটেন করতে হয়, মানে লাইকা বলতে পারো ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটুকু মানা এবং কিছু স্ট্র্যাটেজি নিয়ে চলা, এটুকু করলেই হয়। প্রথমত বলে রাখি কী কী স্ট্র্যাটেজি নিয়ে তুমি চলবে। স্ট্র্যাটেজি বলতে যেটা দরকার সেটা হচ্ছে ডেলি বেসিসে একটা টাইম ধরে পড়া। কতক্ষণ স্যার? কেউ বলতে পারো 10 ঘন্টা, তুমি শুনেছো কোথাও কোথাও শুনেছো 8 ঘন্টা। আমি বলবো কোনো দরকার নেই। একটা মানুষ যে 10 ঘন্টা বা 12 ঘন্টা প্রপারলি, যদি আমি ধরে নিই প্রপারলি পড়ছে, উইদাউট চেকিং তার ফোন বা আদার্স কিছু ছাড়া যদি সে পড়ে, একদিন পড়ার পর পরের দিন সে পড়তে পারবে না। হ্যাঁ, সেটা হয় বিফোর এক্সাম, সেটা হয়তো কিছুটা হলেও কয়েকদিন, 2 দিন 3 দিন সম্ভব, বাট সারাটা বছর ধরে 10 ঘন্টা পড়া হয়তো সম্ভব নয়। তো তার জন্য আমি বলবো তুমি জেনারেলি 5 ঘন্টা দাও, বেশি দরকারই নেই। তুমি ওয়ার্কিং নন ওয়ার্কিং যাই হও না কেন, তুমি 5 ঘন্টা দাও। বাট এই 5 ঘন্টায় যেন ফোনটা তোমার থেকে অনেক দূরে থাকে, বা যদি তোমার কাছে যদি ফোন থাকে, কারণ এখনকার দিনে বেশিরভাগটাই আমাদের ওই মানে আমরা ডিজিটাইজড ফর্মে পড়াশোনা করি, তো দ্যাটস ওয়াই ফোন থাকতে পারে, বাট যেন সেটা এরোপ্লেন মোডে থাকে। কারণ ফোন থাকলেই হোয়াটসঅ্যাপে কিছু একটা আসবে, একটা ফোন কল আসবে, ব্যাস তোমার মনটা কিন্তু ডাইভার্টেড হবে। এই তাই জন্যই বলছি যে 5 ঘন্টা তুমি পড়বে, টানা হতে পারে, অথবা ব্রেক করে হয়তো সকালে 2.5 ঘন্টা, রাত্রিতে বা বিকেলে 2.5 ঘন্টা, যেভাবেই পড়ো না কেন, এই সময়টাটুকু যেন একদম তুমি একটা মানে মিনিট যেন নষ্ট না হয়। একদম ডেডিকেটেডলি পড়াশোনা কিন্তু করতে হবে। কিন্তু অনেকেই আছো এর থেকেও বেশি সময় পড়ছো, 7 ঘন্টা 8 ঘন্টা, তারপরেও হচ্ছে না, তারপরেও একটুর জন্য আটকে যাচ্ছে, বা অনেকটা নাম্বারের জন্যও আটকে যাচ্ছে। আমাদের কাছে অনেকের এরকম ফোন আসে, স্যার আমি তো দীর্ঘদিন পড়াশোনা করছি, কিন্তু কোথাও গিয়ে না একদম আসছে না, হয়তো 10-20 নাম্বারের ডিফারেন্স। আমি বলবো এটা তোমার ভুল নয়। 10-20 নাম্বারের ডিফারেন্স যদি তোমার প্রিলিমিনারিতে কম আসে, জেনারেল হয়তো কাট অফের থেকে, তাহলে বলবো এটা তোমার স্ট্র্যাটেজির গণ্ডগোল। তোমাকে ধরলে, তুমি পড়া ধরলে তুমি অনেকের থেকে অনেক বেটার অ্যান্সার করছো, বাট তোমার স্ট্র্যাটেজিতে কিছু গণ্ডগোল আছে। চলো আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা যাক, আলোচনা করা যাক। প্রথমত আসি তার আগে আমাদের সিলেবাস নিয়ে। এই তোমার তুমি যখন WBCS নিয়ে পড়াশোনা শুরু করছো, সবার আগে সিলেবাস জানো। এই যে যারা 1 নম্বর নতুন ফ্রেশার্স, তারা সিলেবাসটা জানা দরকার। দ্বিতীয়ত যারা পরীক্ষায় কম নাম্বার পেয়েছো বা কোথাও গিয়ে ডিমোটিভেশন ফিল করছো, তাদেরও বলবো পরীক্ষার রেজাল্ট এখনও আউট হয়নি, বাট স্টিল যারা ডিমোটিভেটেড হয়েছে তাদেরও বলবো সিলেবাসটা জানো। এবং যারা ওই প্রতি বছরই 5-10 নাম্বারের জন্য এদিক ওদিক চলে যাও, হয় না, তাদেরও বলবো সিলেবাসটাকে খুঁটিয়ে দেখো কি কি রয়েছে। সবাই WBCS মানেই প্রিলিমিনারিতে 8খানা সাবজেক্ট তোমাকে বলে দেয়, আর মেন্সে গিয়ে বলা হয় যে তোমাকে টোটাল 12খানা সাবজেক্ট পড়তে হয়, কারণ 6 দুগুণে তোমার 4 দুগুণে 8, 9, 10টা সাবজেক্ট পড়তে হয়। বাট আদৌ কি 10টা 12টা? ভালো করে দেখাতো। হ্যাঁ, ইন জেনারেলি 8খানা, মানে কী কী রয়েছে? ইংরেজি কম্পোজিশন থাকে, জেনারেল সায়েন্স থাকে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ইতিহাস। এই ইতিহাসের আবার 2টো ভাগ, একটা হচ্ছে অ্যানশিয়েন্ট আর মিডাইভেলের একটা পার্ট, একটা হচ্ছে মডার্ন পার্ট। তাহলে সেক্ষেত্রে 8খানা সাবজেক্ট গেল। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে।
আর থাকে ইকোনমি, এ দেখো ইকোনমির একটা পার্ট আর পলিটির একটা পার্ট হলো, আর থাকে রিজনিং। এছাড়াও এই যে সাধারণ বিজ্ঞান সায়েন্স বলা হলো, সায়েন্সের কটা পার্ট সকলে বলবে পিসিবি স্যার, 3টে পার্ট, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, শর্ট ফর্মে পিসিবি বলি। নট অনলি দ্যাট, তা বাদেও আরও থাকে কিন্তু আর একটা অংশ, এটা হচ্ছে আমাদের টেকনোলজি। এবং বিসিএসে আরও একটা বিষয় এক্সট্রা দেয়, একটা হচ্ছে ফিজিক্স, আমি PHY দিয়ে ডিনোট করলাম, CHM দিয়ে ডিনোট করি, টেকনোলজি এবং বায়ো। এছাড়াও থাকে বিসিএসে EVS, যেটা বায়োরই একটা পার্ট, বাট আমরা আমাদের আলাদা করেই পড়তে হবে, কারণ EVS থেকে যথেষ্ট প্রশ্ন দেয় WBCS-এ। তাহলে একটু হিসাব করে দেখো তো, আমাদের ইংরেজি থাকে, ভালো কথা। এই পার্টগুলোকে যদি ভাগ করো 1 2 3 4 5, মানে টোটাল 5টা, তো 5টা একে 6টা হলো, 7টা 8টা 9টা, মানে ইতিহাসের 2টো পার্ট, 8টা 9টা, আমি ইতিহাসকে তাও একটাও যদি ধরি 9টা, 10টা 11টা, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর আমাদের ভারতের জিওগ্রাফি রয়েছে 13টা, মানে পলিটি রয়েছে, ইকোনমি 14টা, আর রয়েছে রিজনিং মানে 15টা। প্রায় 15টার মতো সাবজেক্ট কিন্তু আমাদের পড়তে হয়। এটা ভয় এখন, এটা তোমাদের মেন্টালিটি নিয়ে পড়তে হবে। সায়েন্স মানে জাস্ট একটু পড়ে চলে গেলাম না, প্রপারলি পড়ো। আর যখন পড়বে তোমাদের একটা খুব অনেকের বদভ্যাস থাকে, এই বদভ্যাসটা তোমাদের নয়, এটা তোমাদের সিস্টেমের অসুবিধা। সেটা হচ্ছে প্রথমে প্রিলিমিনারি পাস করবো, প্রিলিমিনারির জন্য পড়বো, তারপরে মেন্সের জন্য পড়বো। হ্যাঁ, একটা সময় অবধি এটা হতো না বলাটা ভুল, বাট রিসেন্ট টাইমে এরকম ভাবনা চিন্তা জাস্ট মাথা থেকে আউট করে দাও। ভাবো ইন্টিগ্রেটেড ওয়েতে পড়বো, কম্প্যাক্ট পড়বো যখন একটা টপিকের, সাপোজ আমি যদি বলি তুমি পলিটিক্যালি পড়ছো ফান্ডামেন্টাল রাইটস, ভালো কথা, বেসিক ফান্ডামেন্টাল রাইটস আগে পড়ে নাও, পড়ার পর ওর উপরে দাঁড়িয়ে সাব ক্লজেসগুলো পড়ো। মৌলিক অধিকারের মধ্যে দাঁড়িয়ে 15 নম্বরের 6টা সাব ক্লজ, 16 নম্বরের 6টা সাব ক্লজ, 20 নম্বরের 3টে সাব ক্লজ, 19 নম্বরের 6টা সাব ক্লজ, এগুলো ভালো করে দেখতে হবে। 18 নম্বরের 3টে অংশ মানে সাব ক্লজ আছে, এগুলো যদি না দেখো পরীক্ষায় এই সাব ক্লজ বেসিস প্রশ্ন যখন দেবে, তুমি জাস্ট বলে আউট হওয়ার মতো হবে তোমার অবস্থা। সো জাস্ট লাইক দ্যাট, আমি হিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, তুমি বুদ্ধিজম পড়ছো ভালো কথা, বা জৈনিজম পড়ছো ভালো কথা, বাট এই বুদ্ধিজম জৈনিজমের শুধুমাত্র 4খানা কাউন্সিল নয়, আরও 2টো কাউন্সিল আছে, সেটাকে দেখো ভালো করে। 6টা কাউন্সিল হয়েছিল বুদ্ধিজমে। শুধু কাউন্সিলই নয়, বুদ্ধিজমের ক্ষেত্রে বুদ্ধের যে মানে ধরো বুদ্ধের সাথে রিলেটেড আরও বেশ কতগুলো কনসেপ্ট আছে, মানে বুদ্ধের ফর্ম আছে, এই ফর্মগুলোকে জানতে হবে। বা হীনযান মহাযান, সবাই যেন 4th বুদ্ধিস্ট কাউন্সিলে বা 4th বুদ্ধ সংহিতাতে বিভক্ত হয়েছিল, ভালো কথা, বাট হীনযান মহাযানের মধ্যে থেরোবাদ রয়েছে, মাধ্যমিকবাদ বা মানে বিজ্ঞানবাদ, এই যে কনসেপ্টগুলো জাস্ট কি, বেশি কিছু না, জাস্ট কি এবং কোন কোন মানে কনসেপ্টের বা কোন দর্শনের অংশ এটুকু, এইগুলো জানতে হবে মেন্সের জন্য। হ্যাঁ, একসাথেই পড়ে নাও, কারণ পরীক্ষায় অলরেডি এরকম প্রশ্ন দিচ্ছে, এবছর পরীক্ষা দিয়েছো যারা, বা যারা দাওনি, যারা কোশ্চেন দেখেছো তারা দেখেছো। তাই যখন একটা সাবজেক্ট বা একটা টপিক পড়ছো, তার বেসিকটুকু আগে পড়ো, এবং পারলে সেদিন যদি না তুমি একদম ফ্রেশার্স হও, নিউ কামার হও, তাহলে অন্তত পরের দিনও ওর ডিটেলিংটুকু দেখে নাও, মানে আরেকটু ডিটেলে কতটা যাওয়া যায়, তারপরে ওটার উপরে প্র্যাকটিস করো। মানে একটা চ্যাপ্টার ধরলে তাকে পুরো মানে বলতে পারো নিংড়ে নাও, ওই চ্যাপ্টার থেকে যাতে একটা জায়গাতেও আটকে না যায়। মানে একটা চ্যাপ্টার যখন পড়ছো, তার বেসিকটুকু পড়ছো, তার অ্যাডভান্স লেভেলটুকু পড়ছো চ্যাপ্টারটাই। ওই যে বললাম বুদ্ধিজম যখন পড়ছো বা ফান্ডামেন্টাল রাইটস যখন পড়ছো, ফান্ডামেন্টাল রাইটস বেসিকটুকু পড়ে নাও, এবার এই ফান্ডামেন্টাল রাইটসের অ্যাডভান্স পার্টটুকু পড়ো, তার উপরে দাঁড়িয়ে 3 রকমের প্রশ্ন পড়ো, ইজি, মডারেট, অ্যাডভান্স। যদি তোমার কাছে না থাকে চিন্তা নেই, আমরা তো আছি, ঠিক আছে। আচ্ছা, এবার মেন্সের ক্ষেত্রে যদি দেখো, তোমরা অনেকেই জানো 5টা মানে ল্যাঙ্গুয়েজ পেপারে 2টো পেপার, একটা ইংরেজির পেপার আর একটা হচ্ছে তোমার ওই বাংলা, উর্দু, নেপালি, সাঁওতালি বা হিন্দি, যে কোনো 5টা ভাষায় তোমাকে পেপারটা দিতে হয়। মানে পেপার 1, পেপার 2 ইংরেজির জন্য, এটা কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ, মানে এর মধ্যে প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং আর ট্রান্সলেশন, এই সবগুলোই থাকে। জেনারেল স্টাডিজ 1-এ কী থাকে, ইতিহাস, ভূগোল। জেনারেল স্টাডিজ 2-তে সায়েন্স, টেকনোলজি এবং মানে এনভায়রনমেন্ট এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 5-এ থাকে আমাদের ভারতের সংবিধান, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। আর পেপার 6 থাকে ম্যাথ আর রিজনিং। এখনও অব্দি সিলেবাসের কোনো চেঞ্জ হয়নি। অনেকের কাছে ভাবনা চিন্তা রয়েছে স্যার সিলেবাস চেঞ্জ হয়ে যাবে, নতুন সরকার এসেছেন, এখন এই সরকার এসেও কিছু বলেনি যে 2025-এ সিলেবাস চেঞ্জ করবে। যদি সেরকমই তাদের প্ল্যান থাকতো, জানি না, এখনও অবধি কোনো কিছু আসেনি তো সার্কুলার বা এরকম কিছু, তো এটা বলা যায় না, কারণ 2025 অবধি এরকম কোনো নিউজ নেই যে এরকম চেঞ্জ আসবে। যেটা মাঝখানে একবার রং হয়েছিল, কিন্তু তৎকালীন সময় যারা সরকারে ছিলেন, নবান্নর তরফ থেকে জানানো হয়েছিল না 2025-এ মেন্স পরীক্ষা ডেসক্রিপটিভ হবে না, যেমন বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ পেপার থাকে সেটুকুই হবে। আর এরপর দাঁড়িয়ে যারা গ্রুপ A আর B সার্ভিস দেবে, তাদের জন্য জানো অপশনাল পেপার নিতে হয় 35টার মধ্যে যে কোনো
একটা তোমাকে অপশনাল সাবজেক্টে চুজ করতে হয়। আমি এই অপশনাল সাবজেক্ট কোনটা নেবে, কি নেবে বা কোনটা নেওয়াটা তোমার জন্য যত উপযুক্ত এটা নিয়ে ভিডিও তৈরি করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার বলি এই যে স্ট্র্যাটেজিতে কোথায় কোথায় তোমরা আটকে যাও বা কোথায় কোথায় পড়তে হবে, কতটুকু বাদ দাও। আমি সাপোজ একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। একটু আগেই বলছিলাম যে তোমার হচ্ছে মৌলিক অধিকারের কথা। দেখো আমাদের এই কতগুলো সাবজেক্ট, যেমন হিস্ট্রি থেকে তুমি একটা যে কোনো বই নাও, যে কোনো বই তুমি ধরো এবার ইউটিউব দেখেছো তুমি পুনাম দালাল দাইয়া নিয়ে আসলে খুব ভালো বই, WBCS এর বেস্ট বই বলা যায় পুনাম দালাল দাইয়াকে অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডাইভেলের জন্য। আর অলরেডি এখন ওদের মডার্ন ইন্ডিয়ার বইটাও বেরিয়ে গেছে, ভালো, নো ডাউটলি ভালো। কিন্তু তুমি যদি নিউ কামার হও বা তুমি অনেক ক্ষেত্রে আমাদের বাঙালিদের একটা সমস্যা থাকে, বাংলা ভাষায় ইংরেজি ভাষায় দক্ষতা নেই, একদম ইংরেজি পড়তে পারো না, খুব ল্যাদ লাগে, কারণ বাঙালিদের একটা সমস্যা থাকে। তাহলে তার কাছে এই পুনাম দালাল দাইয়ার বইটা কতটা ঠিকঠাক হবে? তুমি তো ইউটিউব দেখে নিয়ে এসছো বইটা পুনাম দালাল। এবার এই বইটা কিন্তু সবার জন্যই অ্যাপ্লিকেবল, বাট সবার জন্য সব সময়তে নয়। তুমি শুরু যদি করো বা তোমার ইংরেজিতে যদি সত্যি ব্যাকলগস থাকে, ইংলিশ পড়তে ভালো লাগে না, আমি বলবো শুরুতে তুমি একটা বেসিক বই দিয়ে শুরু করো। কোন বইটা দিয়ে পড়বো? আমি বলতে পারি তুমি বেসিক বই হিসেবে শুরু করো যে কোনো ম্যানুয়াল বই। যেমন নিতিন সিংহানিয়া স্যারের বইটা পড়তে পারো, WBCS ম্যানুয়াল। যদি তুমি বাংলাতেই তোমার স্বচ্ছন্দ বোধ থাকে, তুমি বাংলা ভাষাটা পড়ো, খুব ভালো একটা বেসিক আইডিয়া তৈরি। ওটা পড়ে কিন্তু তোমার মেন্স ক্লিয়ার হবে না। হয়তো WBCS নিয়ে লেখা রয়েছে মেন্স প্রিলিমস, বাট ওদের মেন্স ক্লিয়ার হবে না, খুব সত্যি বলতে। বাট প্রিলিমসের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কিন্তু তোমার ওই বইটা থেকে হয়ে যাবে। এবার তুমি যখন সাবজেক্টটা সম্পর্কে একটু ভালো করে জেনে গেলে, কারণ দেখো যদিও সিলেবাস বলে 10th লেভেলের সাবজেক্ট, NCERT বেস সাবজেক্ট সব বলে, কিন্তু পড়াটার লেভেল কিন্তু অনেকটা হাই রাখতে হয়, কারণ কোশ্চেন ওই একদম খুঁটিয়ে খুঁটিয়ে ভেতর থেকে দেয়, তার জন্য এইরকম লেভেলেরই বই পড়তে হবে। কিন্তু শুরুতে এই বই যদি আনো, তোমার মেন্টালিটি সাইকোলজিক্যাল একটা ইস্যু তৈরি হবে, এত বড় বই এবং তার মধ্যে ইংলিশে লেখা অনেকের সমস্যা থাকে, পড়তে পারো। আমার দ্বারা WBCS না, আমি অন্য কোনো পরীক্ষার জন্য পড়বো। তারপরে সেই পরীক্ষাতেও যখন দেখছো কি ইংলিশেই পড়তে হচ্ছে, দেবো না, আমি অন্য কিছু করবো, এইটা চলে আসে। তাই প্রথমে নিজের স্ট্র্যাটেজিটাকে ভাগ করতে শেখো। প্রথমে এমন বই তুমি চুজ করো যেটা তুমি অ্যাডাপ্ট করতে পারবে। হয় না, ছোটদের তো প্রথম থেকেই মাংস পোলাও খাওয়াতে পারতো আমাদের বাবা মারা, কই খাওয়ায়নি তো। আমাদেরকে প্রথমে একদমই ওই লিকুইড খাবার টাইপের খাওয়াতো, তারপরে আস্তে আস্তে ডে বাই ডে সেদ্ধ ভাত, গলা ভাত, যেটা আমি ইনটেক করতে পারবো, আমাদের স্টমাক নিতে পারবে, সেটা খাইয়েছে। আস্তে আস্তে মাছ, তাও সেদ্ধ টাইপের, কারণ তেল মশলা ঝাল দেয়নি। তারপর আরও যখন বড় হয়েছে তখন আস্তে আস্তে তেল মশলা ঝাল দেওয়া হয়েছে। ঠিক সেম প্রসিডিওর তোমাকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি WBCS জন্য অ্যাডাপ্ট করতে হবে। তুমি যদি এখন সব কিছুতে একটা ওভারঅল বেসিক থাকে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের এই বেসিক জায়গাটুকুর প্রবলেম থাকে, তো যদি তোমার বেসিক রেডি থাকে তাহলে বলবো তুমি অবশ্যই পুনাম দালাল দাইয়াতে প্রথমে যাও। কিন্তু যদি বেসিকে গন্ডগোল থাকে, আমি বলবো প্রথমে কুণাল দালাল দাইয়া, বা পলিটির জন্য M লক্ষ্মীকান্ত, বা ইকোনমির জন্য নিতিন সিংহানিয়ার ইকোনমির বই, বা ভূগোলের জন্য আমাদের মাজিদ হোসেনের জিওগ্রাফির বই প্রথমে নয়। প্রথমে তাহলে স্যার বাংলা ভার্সানে কোনো বই কিনবো কিনা টপিক ওয়াইজ, আমি বলবো বাংলা ভার্সানে সত্যি বলতে কিছু মনে করো না বাবা, বাংলা ভার্সানে কোনো বই ঠিকঠাক নেই সাবজেক্ট ওয়াইজ যেগুলো আছে। একমাত্র যদি বলো দুটো বই আমি বলতে পারি যেটা নো ডাউটলি ভালো, একটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বই, যথেষ্ট ভালো, কিন্তু তারপরে আরও পড়তে লাগে, কিন্তু হ্যাঁ নো ডাউটলি ভালো বই। অ্যান্ড বাংলা ভার্সানে আরও একটা বই আছে অনাদি মহাপাত্রের পলিটির বই, নো ডাউটলি ভালো বই। অনাদি মহাপাত্র যদি তুমি অ্যাডাপ্ট করতে পারো এম লক্ষ্মীকান্তের 3 ডবল, কিন্তু হ্যাঁ ওই বইটার সাইজই এত বড়। তো ওর জন্য বলবো প্রথমে সাবজেক্ট ওয়াইজ বই নয়, শুরু করছো একটা ম্যানুয়াল বই নাও, সেটা যে কোনো WBCS ক্র্যাক WBCS হতে পারে, বা হতে পারে তোমার নিতিন সিংহানিয়া স্যারের বইটা। আমি সবসময় আমাদের ব্যাচের স্টুডেন্টদের সাজেস্ট করি নিতিন সিংহানিয়া স্যারের বইটা, কিন্তু তুমি একবার বেসিক আইডিয়া রেডি করো, তারপর আস্তে আস্তে সাবজেক্টিভ হয়ে যাও। এটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি হবে। আর সবার আগে সিলেবাস দেখো, তাহলে তোমার স্ট্র্যাটেজিতে কী থাকলো? ফার্স্ট অফ অল স্টাডি করো কাকে? সিলেবাসকে। সিলেবাস না পড়ে তুমি আনতাবড়ি পড়তে চলে যেও না। দ্বিতীয়ত যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি বুকস ফলো করো। আনতাবড়ি বই নিয়ে চলে আসলেই হলো না, ঠিক আছে? কারণ এখন আমাদের অর্ডার করলেই ফ্লিপকার্ট অ্যামাজনে বাড়িতে বই চলে আসছে, কিন্তু সেটা নয়, স্ট্র্যাটেজি মেনে চলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি করবে? আর তুমি যখন পড়াশোনা শুরু করছো, একদম বেসিক লেভেলের পড়াশোনা যখন শুরু করছো, একজন না একজনকে মেন্টার নাও। উইদাউট মেন্টারশিপ অনেক জায়গায় আটকে যাবে। কারণ WBCS একটা কথা রয়েছে, কতটা পড়বো নয়, কতটা ছাড়বো, ছাড়তে জানতে হয়। আমি এই ছাড়ার কথাই বলি।
ইতিহাসে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সঙ্গমেজ। তুমি পুনান্দালাল নাও, ওখানে আছে, কারণ ওটা ইউপিএসসি বেসড বই, ইউপিএসসি বেস করে বইটা লেখা। সঙ্গমেজ কিন্তু ডাব্লিউবিসিএস এর লাগে না, একটু টাচ লাগে, যেটুকু বেসিক আইডিয়া দিয়েই হয়ে যায়, ঠিক আছে, পড়তে হয় না সঙ্গমেজ। আমি যদি ধরো আজকে পলিটির কথা বলি, তুমি ইয়ের বইটা নাও, আমাদের এম লক্ষ্মীকান্তকে নাও, যাকে পলিটির বেদ গীতা অনেক কিছু বলে। ফ্ল্যাগ কোড আছে, ফ্ল্যাগ কোড পড়তে হয় না, ফ্ল্যাগ কোড আমাদের লাগে না ডাব্লিউবিসিএস এ, ঠিক আছে। এবার ইলেকশন আছে, ইলেকশনও লাগে, এবার যতটুকু দরকার ততটুকু। এখানে ইউপিএসসির মতো অতটাও লাগছে না, ইউপিএসসি লেভেলেরই পড়তে হবে, কিন্তু তার মধ্যে থেকেও তোমাকে ছাড়তে জানতে হবে। আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিলাম, একটা ছোট্ট সেটা পুরো সাবজেক্টের এক্সাম্পল তো দেওয়া সম্ভব নয়। তো এই জিনিসটা যদি তুমি করতে পারো, ধরো আজকে ইকোনমিতে অনেকেরই পড়তে খুব বিরক্ত লাগে, বিওপি পড়ছো, ব্যালেন্স অফ পেমেন্ট যাকে বলি, বা মনিটারি পলিসি পড়ছো, পড়ে তো নিচ্ছ, কিন্তু এর অ্যাপ্লিকেশন কোথায়, এখান থেকে কী প্রশ্ন দেবে? এর জন্য যখন বিওপি বা মনিটারি পলিসি পড়ছো, সঙ্গে সঙ্গে ইকোনমিতে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নাও, যে এখন গুগল সার্চ করলে আমরা পেয়ে যাই যে কারেন্ট অ্যাফেয়ার্সে ওই ইকোনমি থেকে কী কী প্রশ্ন দিয়েছে, ওই জায়গাটা থেকে বিওপি বেসড কারেন্ট অ্যাফেয়ার্স তুমি সার্চ করে নাও, পেয়ে যাবে আরামসে। মনিটারি পলিসি বেসড কারেন্ট অ্যাফেয়ার্স ইন 2026 দেখো, সার্চ করো, পেয়ে যাবে। তো ওটা করলে কী হবে, ওই যে বললাম, তোমার বেসিকটুকু রেডি, ডেপথটুকু রেডি, এবং সবটা রেডি হয়ে যাবে। এই ওয়েতে পড়ো, দেখবে কেউ তোমাকে আটকাতে পারবে না। স্ট্র্যাটেজি ফলো করো, ডাব্লিউবিসিএস তোমার জন্য হবে, আর কারোর জন্য হবে না, ঠিক আছে। আমি অপশনাল পেপার নিয়ে অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখবো, এবং তোমাদেরকে বলে রাখি, এরকম স্ট্র্যাটেজি বা এরকম বিষয় জানার জন্য এবং আমাদের এই যে প্রতিদিন ক্লাসগুলো সেটা দেখার জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8927673858, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডাব্লিউবিসিএস লিখে পাঠিয়ে দাও, দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক এসছে, গ্রুপে জয়েন হয়ে যাবে। এবার তোমাদের এই যে বললাম না স্ট্র্যাটেজিক্যালি এগোবে কী করে, এখানে কিন্তু আমি শুরু একটা জিনিস বললাম, আমি মেন্টার তোমার লাগবে। এবার মেন্টারশিপ কোথায় নেব? তোমার পছন্দের অফলাইন অনলাইন যে কোনো জায়গায় মেন্টারশিপ নিতে পারো, তবে আমাদের কম্পিটিটিভ গুরুতে কিন্তু দুটো সেগমেন্ট আছে, একটা অফলাইন সেগমেন্ট, একটা অনলাইন সেগমেন্ট। অফলাইন সেগমেন্টে আমাদের 3টে জায়গায় অফলাইন সেন্টার, 4টে জায়গায় স্পেশালি, একটা নদিয়ার কৃষ্ণনগর, নবদ্বীপার ধুবুলিয়া যেটা সদ্য শুরু হয়েছে, একটা হচ্ছে নদিয়ার নবদ্বীপ, আর একটা হচ্ছে নদিয়ার রানাঘাট। তো এই যে 4টে জায়গা অফলাইন, এদের মধ্যে নতুন ডাব্লিউবিসিএস এর ব্যাচ শুরু হতে চলেছে নদিয়ার কৃষ্ণনগরে, একদম হার্ট অফ দ্য সিটি। আমাদের যে কটা অফলাইন সেন্টার সেটা কিন্তু একদম শহরের মধ্যবর্তী স্থলে, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের কাছে, রানাঘাটে রিলায়েন্স ট্রেন্ডসের কাছে, মানে রিলায়েন্স স্টেশনের কাছে, আমাদের ধুবুলিয়াতেও একদম মানে শহরের কাছে, এবং আমাদের কৃষ্ণনগরে হার্ট অফ দ্য সিটি, সেখানেই কিন্তু রয়েছে আমাদের অফলাইন। যারা মনে করছো আমাদের এই 50 ফাইটার্স ব্যাচটা শুরু হচ্ছে এই 4 জুলাই থেকে, 4 জুলাই থেকে, মানে এই শনিবার থেকে, এটা কিন্তু স্যাটারডে সানডে ব্যাচ, কারণ এখানে যারা কোয়ারি করেছো অলরেডি, তারা কিন্তু অনেকে আছে ওয়ার্কিং এবং নন ওয়ার্কিংও রয়েছে, তো ওয়ার্কিংদের সাথে অ্যাডজাস্ট করে টাইমটা রাখা হয়েছে সবার সাথে, আমাদের সাথেও টাইম ম্যাচ করে শনিবার দিন বিকেল 3টে আর রবিবার দিন সকাল 9টার সময়, ঠিক আছে। উইকেন্ড ব্যাচ চলবে, এবং এই ব্যাচটায় প্রথমে কিন্তু তোমাদের একটা অ্যাডমিশন টেস্ট দেবে না, এর জন্য কোনো ফিজ লাগবে না, কিচ্ছু লাগবে না। অ্যাডমিশন টেস্ট দিয়ে তোমাদের শর্ট আউট করে আমরা এই ব্যাচে এমন স্টুডেন্ট মানে যাদেরকে নেব তারা যাতে চাকরি পায়, সেই শর্ট আউটের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং যারা ধরো কোনো কারণে ওই মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা থাকবে সেটা মানে অ্যাচিভ করতে পারে না, চাপ নেই, তারা আমাদের জেনারেল কম্বাইন্ডে পড়ো, তারপরে তোমরা অবশ্যই আবার নেক্সট যে ব্যাচটা আসবে তার জন্য যে অ্যাডমিশন টেস্ট হবে সেখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে তুমি অ্যাপিয়ার করতে পারো নেক্সট ব্যাচের জন্য, কারণ এই ব্যাচটায় খুব সিলেক্টিভ ওয়েতে আমাদের স্টুডেন্টদের থাকবে, যারা আমি বলছি মানে সেইভাবেই তোমাদের রেডি করানো হচ্ছে। কারণ যারা আমাকে একটু আধটু হলেও চেনো তারা জানো যে ডাব্লিউবিসিএসে অনেকে কিন্তু আমার হাত ধরে কেউ চাকরি পেয়েছে এটা বলাটা খুব ভুল, কারোর হাত ধরে কেউ চাকরি পেতে পারে না, যে চাকরিটা পেয়েছে সেটা নিজের যোগ্যতায় পেয়েছে। হ্যাঁ, একজন টিচারের কাছে অনেকে পড়ে, তার মধ্যে কেউ ফার্স্ট হয়, কেউ তো হয় না কিছু, তো এটাই ব্যাপার। তাই বলে নিজের যা বলা বিষয় অক্ষরে অক্ষরে পালন করো, তুমি ভাই চাকরিটা পাবে, ঠিক আছে। এবং এখানে শুধু আমি নই, আরও ফ্যাকাল্টি টিমস তো রয়েছে, তার পাশাপাশি থাকছে ই বুক আকারে স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, মানে একদম মান্থলি 2টো করে মক টেস্ট হবে, মিনি আর মেগা মক টেস্ট। এছাড়া থাকছে ই বুকস এবং আমাদের ই ম্যাগাজিন, আলাদা করে ম্যাগাজিন, মানে এই যে তোমরা বিভিন্ন যে ম্যাগাজিন নাও বা বই নাও, নিতে হবে না, আমাদের এখান থেকেই প্রোভাইডেড হবে। কোন ভাষায় স্যার? এই নোট মানে আমাদের ই বুকসগুলো বাইলিঙ্গুয়াল, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই থাকবে। ফিস কত? এখানে মান্থলি ফিস স্ট্রাকচার আছে। এই ব্যাচটার ক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফিস পড়বে 1000, এবং প্রত্যেক মাসের 4 তারিখের মধ্যে তোমাকে 700 টাকা করে পে করতে হবে। এই ব্যাচটায় টোটাল 12 মান্থের কিন্তু কোর্স ডিউরেশন রয়েছে এই ব্যাচটায়। যারা কৃষ্ণনগরে রয়েছে বা
মোটামুটি 1-1.5 ঘন্টা জার্নি করেও কৃষ্ণনগরে আসতে পারবে তারা অবশ্যই। সেখানে আমাদের কৃষ্ণনগর ব্যাচে অলরেডি বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসে, কেউ পলাশি থেকে আসছে, কেউ তোমার দমকল থেকে আসছে, মানে মুর্শিদাবাদ থেকেও আসে। তো যারা ওই জায়গা থেকে আসতে পারে, তোমরা যারা 1-1.5 ঘন্টার জার্নিতে আসো তারা আরামসে চলে আসতে পারো। এটা একদম ফ্রেশ ব্যাচ, নতুন শুরু হচ্ছে 4 জুলাই থেকে। তো হ্যাঁ, আসার আগে অবশ্যই এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে 89276738 অথবা 9221535560। আর আমাদের যারা ধরো আজকে নর্থ বেঙ্গলে রয়েছে বা পুরুলিয়াতে, বাঁকুড়াতে বা পশ্চিম মেদিনীপুরে, তাদের পক্ষে তো আর কৃষ্ণনগর আসা সম্ভব নয়। তাদের জন্য আমাদের অনলাইন ব্যাচ চাণক্য 2.0, এটাও কিন্তু জুলাই মাসের 2nd উইক থেকে শুরু হবে। এই ব্যাচেও সেম জিনিস, তবে এই ব্যাচটা কোথায় হবে, এটা আমাদের নিজস্ব যে অ্যাপ রয়েছে কম্পিটিটিভ গুরু বলে সার্চ করে নাও, অ্যাপ তোমরা পেয়ে যাবে প্লে স্টোরে। কম্পিটিটিভ গুরুর অ্যাপেই কিন্তু ব্যাচটা হবে, ঠিক আছে? এবং ব্যাচটা অলরেডি অ্যাপে চলে এসেছে। তো অ্যাপ থেকে ব্যাচ নেওয়ার আগে আমি বলবো এই নাম্বারে কল করে তারপরে ব্যাচটা এনরোল হবে। ব্যাচের মধ্যে প্রিলিমিনারি মেন্সের মানে একদম ইন্টিগ্রেটেড ব্যাচ, ওটাও ইন্টিগ্রেটেড, এটাও ইন্টিগ্রেটেড। আমি শুরুতেই বলেছি আমরা কিন্তু প্রিলিমস মেন্স আলাদা করে পড়াই না, একদম বেসিক শুরু হবে, বেসিকের পর ওই চ্যাপ্টারের অ্যাডভান্স, তার উপরে দাঁড়িয়ে পুরো প্র্যাকটিস সেগমেন্ট, এই সবটা থাকে আমাদের। তো সেম জিনিস আমাদের অ্যাপে যেহেতু হবে ক্লাসটা, তাই এই ক্লাসগুলো লাইভ ক্লাসের, প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকবে এবং ইবুক আকারে স্টাডি টিউটোরিয়াল, মক টেস্ট, মান্থলি মেগা মক টেস্ট, এই সব থাকবে। এই ব্যাচটা 12 মান্থের কোর্স ডিউরেশন রয়েছে এবং এর মধ্যে কিন্তু ইন্টারভিউ গাইডেন্স ইনক্লুডেড। ব্যাচের ফিস কত? 5,999 পড়বে। বাট যদিও আমি একটা কথা সবসময় বলি, কম্পিটিটিভ গুরুতে টাকার জন্য কেউ পিছিয়ে যাচ্ছে এটা ভেবো না। যদি কোথাও অসুবিধা লাগে জাস্ট এই নাম্বারে বা এই নাম্বারে কল করে নিও, আমরা তো আছি, আমি আছি সবার আগে, বুক পেতে দাঁড়িয়ে দীপক স্যার আছে সবার আগে। তোদের এটুকু বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের এখানে সবই খুব অ্যাফোর্ডেবল ফিজে আছে। WBCS এর 12 মান্থের ফিজ এর কম রাখা যায় না, তাই রাখা হয়নি। বাট স্টিল তারপরও তোমাদের কোথাও অসুবিধা হলে আটকে গেলে একবার কল করে নিও, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রামে যারা যারা জয়েন হয়নি অবশ্যই স্ক্যান করে জয়েন হো, অথবা যারা জয়েন হতে চাইছো তারা কম্পিটিটিভ গুরু নামে সার্চ করে টেলিগ্রাম থেকে জয়েন হতে পারবে। আর ইনস্টা লিঙ্কে ফলো করে রেখো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট দিন। থ্যাংক ইউ।